শুধু দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফিকি লিডার্স টক থেকে। আপনাদের সাথে আমি আছি নুরুল কবির, ফিকি এক্সিকিউটিভ ডাইরেক্টর। আজকে আমরা প্রতি মাসের মতো আরেকজন লিডারকে নিয়ে আমরা বসছি, আলাপ করব ওনার সাথে। তার আগে আসুন ওনার সম্পর্কে একটু জেনে নেই, এবং তার পাশাপাশি আপনারা হয়তো ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স সম্পর্কে জানেন যে এটা বাংলাদেশের ফরেন ইনভেস্টরদের একটা অ্যাপেক্স চেম্বার, এবং আমরা প্রায় 21টা সেক্টর নিয়ে কাজ করি। 35টা দেশ থেকে ইনভেস্টর এসছে যারা আমাদের মেম্বার। আসুন, আজকের যিনি অতিথি লিডার, তিনি আর কেউ নয়, বাংলাদেশের একটি বড় ইন্স্যুরেন্স কোম্পানি, বহুজাতিক বড় ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী জনাব আলাউদ্দিন আহমেদ। উনি দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের ব্যবসা, ফাইন্যান্স, স্ট্র্যাটেজি, জেনারেল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং প্রায় 25 বছরের উপরে তিনি বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উচ্চপদস্থ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের বাইরেও ম্যাটলাইফ বাংলাদেশের উনি সিইও, কিন্তু তার বাইরেও আমরা দেখেছি ওনার নেতৃত্বে হংকং, মালয়েশিয়া, নেপালে উনি ম্যানেজমেন্ট রোল প্লে করেছেন, প্রধান নির্বাহীর ভূমিকা পালন করেছেন। এমন একজন মানুষের সাথে আজকে কথা বলবো যিনি লাইফ সাইকেলে বিভিন্ন ধরনের কাজ করেছেন, স্টার্ট আপ, প্রবৃদ্ধি, গ্রোথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, আর্থিক পরিষেবা নিয়ে কাজ করেছেন, বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রভাব দেখেছেন। সো এরকম একজন অভিজ্ঞ মানুষ যিনি কিনা শিক্ষা জীবনে বেসিক্যালি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফেলো মেম্বার, এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উনি ফুল মেম্বার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এছাড়া তিনি সিঙ্গাপুর বিজনেস স্কুলের সম্মানিত অ্যালামনাই, হার্ভার্ড বিজনেস স্কুলের লিডারশিপের এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেছেন, লোমা ইউএসএর ফেলো এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনস্টিটিউট অফ ইউএসএরও ফেলো। ওয়াও, আমরা সেরকম একজন ব্যক্তিত্ব বা সেরকম একজন লিডারের সাথে পরিচিত হতে যাচ্ছি। আসুন আলো ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে লিডার টকে। আমরা দেখলাম আপনার যে বর্ণময় ক্যারিয়ার এবং ভেরি ডাইভার্সিফাইড, অ্যান্ড ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স, যেটা কিনা আমাদের আজকের দর্শক যারা ইয়াং জেনারেশন আছে বিশেষ করে তারা অনুপ্রাণিত হবে আমাদের আলাপচারিতায়। তা আমি প্রথমেই যেই বিষয়টা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে, সব শিশু কিশোর বয়সে সবাই কিছু স্বপ্ন দেখে, যারা দেখতে চায় তার জীবনটাকে কিভাবে গড়তে চায়, কি হতে চায়। আপনার জীবনটা কেমন ছিল? আপনি যখন শিশুকালে যখন আপনি চিন্তা করেছেন আপনার ক্যারিয়ার নিয়ে বা ভেবেছেন, তখন নিজেকে কি দেখতে চেয়েছিলেন? থ্যাংক ইউ কবির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি ইন দিস প্রোগ্রাম। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে সংযুক্ত হয়েছেন বা পরে রেকর্ডেড প্রোগ্রামটা দেখবেন। প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এত চমৎকার একটা প্রোগ্রাম আপনি কনসিস্টেন্টলি প্রত্যেক মাসেই অর্গানাইজ করছেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি এবং একটা কনভারসেশন করতে পারি। আমি শিশুকাল যদি বলেন, ছোটবেলায় কি হব সেটা ব্যাপারে একটা অনেকদিন ধরে কোনো পরিষ্কার ধারণা ছিল না। একটা সময় আমি পাইলট হতে চেয়েছিলাম, একটা সময় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, কোনো সময় ভেবেছিলাম যে ব্যবসায় প্রশাসনে পড়বো, বাট ফাইনালি যেটা হয়েছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলাম। তো আমি যখন কোয়ালিফাই করি, এটা 2000 সাল না, অনেক আগের, আসলে প্রায় 27 বছরের মতো হয়ে গেছে আমি যখন সিএ পাস করি, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মেম্বার। তারপরে মেটলাইফে জয়েন করি এবং তখন ফাইন্যান্স প্রফেশনাল হিসেবে নিজের ক্যারিয়ারটা দেখেছিলাম। মেটলাইফে আপনার পুরো ক্যারিয়ারটাই মেটলাইফে? সেটা বলতে পারেন, রাইট। আমি কোয়ালিফাই করি 1998 সালে, অ্যাকচুয়ালি 1997 সালের ডিসেম্বরের সিএ এক্সাম। আপনি নিজে একজন সিএ প্রফেশনের সাথে জড়িত আছেন, তো বুঝতে পারবেন। 98-তে রেজাল্ট হয়, আমি কোয়ালিফাইড হই। আর মেটলাইফে জয়েন করি 1999 সালের জুনে। তো সেই হিসেবে প্রায় 26 বছর কমপ্লিট হয়ে গেছে। সো আমি মেটলাইফেই ক্যারিয়ার শুরু করেছি, এখানে বড় হয়ে ওঠা। ওয়ান্ডারফুল। মানে সব শিশুই কিন্তু স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখেছি একটা। আপনি যেমন স্বপ্ন দেখেছেন পাইলট হবেন, কখনো ইঞ্জিনিয়ার হবেন। তো এই যে আজকের প্রজন্ম, তারা কিন্তু অনেক বেশি আমাদের তুলনায়
আপরাইট এবং অনেক বেশি আপডেটেড বিকজ অফ টেকনোলজি। তারা জানে যে কোনটা কি হবে, তারা ইন্টারনেটে অনেক খবর জানতে পারে। আপনার সময় নিশ্চয়ই সেই সুযোগ ছিল না। সো আজকে আমাদের সাথে লাইভে অনেক ইয়াং স্টুডেন্টরা জয়েন করবে, অনেক কর্পোরেট পিপলরা জয়েন করবে, অনেকেই আছেন। সবারই আগ্রহ, সবাই হয়তো আপনাকে ফর্মালি একজন সিইও হিসেবে দেখেছেন, কিন্তু তার বাইরেও যে আপনি একজন মানুষ, আপনার একটা জগৎ আছে, আপনি আলাদাভাবে চলেন, তো সেটাও শুনবো আমরা। তো এখন আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যে মেটলাইফ বাংলাদেশের মাল্টিন্যাশনাল বা বহুজাতিক লাইফ ইন্স্যুরেন্সের একটা বড় কোম্পানি, এর সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। কোন ধরনের ইন্স্যুরেন্স ব্যবসায় আপনারা আছেন, কতদিন ধরে বাংলাদেশে আপনাদের অবস্থান আছে, এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। অফকোর্স, হ্যাঁ, মেটলাইফ গ্লোবালি ইন্স্যুরেন্সের বিজনেসে জড়িত আছে এবং অনেক বছর আগে, আজ থেকে 157 বছর আগে 1868 সালে মেটলাইফ তার যাত্রা শুরু করে। আমাদের হেডকোয়ার্টার্স আমেরিকা, নিউ ইয়র্কে, এবং বিশ্বের প্রায় 40টারও বেশি দেশে আমাদের বিজনেস আছে। এশিয়ারও, আপনার এশিয়া রিজন যদি আমরা দেখি, এখানে প্রায় 15-20টা দেশে আমাদের বিজনেস প্রচলিত আছে, মিডল ইস্ট থেকে শুরু করে জাপান, চায়না, কোরিয়া, সব দেশে। বাংলাদেশে আমরা আমাদের যাত্রা শুরু করি 1952 সালে তৎকালীন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নামে, এবং এই সময় পরিক্রমায় অনেক ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের দেশ গিয়েছে। 1952 সালে, মানে বুঝতে পারছেন যে ভাষা আন্দোলন যখন হয় তখনই আমাদের এখানে পদচারণা ছিল। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সব পরিক্রমা আমরা আমরা গর্বিতভাবে এর অংশে আছি, এবং চ্যালেঞ্জিং সময় এবং উন্নয়নের সব সময় আমরা বাংলাদেশের সাথে আছি। মুক্তিযুদ্ধের পরে যখন সব ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়তাকরণ করা হয় এবং বিদেশি কোম্পানি সবাই অনেকেই বাংলাদেশ থেকে চলে যায়, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্র কোম্পানি যারা এখানে কন্টিনিউ করার ইন্টেনশন দেয়, এবং সেই থেকে আমরা বাংলাদেশে আছি। বর্তমানে আমাদের কলরব অনেক বড় ইন দ্য সেন্স, আমাদের সাথে প্রায় 13,000-এরও বেশি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট কাজ করেন, যারা ইন্স্যুরেন্সকে আমাদের মানুষের কাছে নিয়ে যান। আমাদের প্রায় 400 জন অ্যাসোসিয়েট আছেন, আমাদের ফুল টাইম এমপ্লয়ি আছেন। বাংলাদেশে প্রায় 26টা জায়গায় আমাদের ব্রাঞ্চ বা কাস্টমার সার্ভিস টাচ পয়েন্ট আছে। এর মাধ্যমে আমরা প্রায় 10 লক্ষ কাস্টমারদেরকে সেবা দিই, এবং প্রায় 1000 কর্পোরেট ক্লায়েন্টকে আমরা আমাদের সেবার পরিধি বিস্তৃত করতে পেরেছি। গ্রেট, আসলেই অনেক বিস্তৃত। কিন্তু এলিকো থেকে মেটলাইফ হলো কখন? দ্যাটস এ রিয়েলি ইন্টারেস্টিং টাইম। আমরা যখন মেটলাইফের টোটাল লাইফ সাইকেলটা দেখি, ওই সময়টা, ওই 2010 সালটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ওয়ান। কারণ ওই সময়ে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন হয়, এআইজি তখন আমাদের যে প্যারেন্ট কোম্পানি ছিল, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা মোকাবিলা করার জন্য বেশ কিছু কোম্পানিকে সেল করে। আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তখন মেটলাইফ গ্লোবালি কিনে নেয়, এবং এটা খুবই একটা ট্রান্সফরমেশনাল টাইম ছিল এই জন্য, কারণ এর মাধ্যমে আমরা যেমন মেটলাইফ থেকে, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা একটা বড় গ্লোবাল কোম্পানির অংশ হই। মেটলাইফও এর মাধ্যমে তার যে গ্লোবাল ফুটপ্রিন্ট সেটা বিস্তৃত করতে শুরু করে। আচ্ছা, মেটলাইফ একটু আগে আপনি বলছিলেন যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টিং পাশ করার পরে, সিএ পাশ করার পরে আপনি মেটলাইফে জয়েন করেন। আপনার ক্যারিয়ারটা সম্পর্কে যদি বলেন। অবশ্যই, বিশেষভাবে বর্ণিল ক্যারিয়ার, যেটা আমরা একটু আগে শুনলাম। মেটলাইফে আমি একটা কোম্পানিতে 26 বছর কাজ করেছি বা 27 বছর কাজ করছি। এটা কারো কাছে খুবই একঘেয়ে মনে হতে পারে, কিন্তু সৌভাগ্যক্রমে আমার এই সময়টা অনেক ধরনের বর্ণময় সময়ের ভিতর দিয়ে আমি গিয়েছি। যেমন আমি ফাইন্যান্সে আমার যাত্রা শুরু করি, চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ছিলাম। এক পর্যায়ে আমি সাব রিজিওনাল, আমাদের মেটলাইফের সাউথ এশিয়া সাব রিজিয়নের সিএফও হিসেবে দায়িত্ব পালন করি। এরপরে 2013 সালে আমি নেপালের চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব নিই। ওখানে 4 বছরের মতো দায়িত্ব পালনের শেষে মালয়েশিয়াতে মুভ করি। মালয়েশিয়াতে মেটলাইফের 2টো জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন আছে, সেখানে আমি হেড অফ স্ট্র্যাটেজি, বিজনেস প্ল্যানিং এবং ট্রান্সফরমেশন হিসেবে বছর 2-এর মতো কাজ করি। একই সাথে কুয়ালালামপুরে কাজ করার সময় আমি মেটলাইফের এশিয়ার স্ট্র্যাটেজিক গ্রোথ মার্কেট, যেখানে 7টা দেশ এটার অংশ ছিল, ইনক্লুডিং ইন্ডিয়া অ্যান্ড চায়না, সেখানকার হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে দায়িত্ব পালন করি। পরে 2019 সালে হংকংয়ের চিফ এক্সিকিউটিভ হিসেবে আমি দায়িত্ব নিই, এবং সর্বশেষ এখন মেটলাইফ বাংলাদেশের দায়িত্ব নিই 2021 সালে প্রথম। এটা একটা গর্বের বিষয়, তাই না? তো এই সময়টাতে যেটা হয়েছে, ধরেন আমি কোনো একটা স্পেসিফিক ফাংশনে কাজ করিনি, আমি ফাইন্যান্সে হয়তো শুরু করেছি, এবং সেটা আমাকে ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা অর্গানাইজেশনের বিভিন্ন বিজনেস অ্যাসপেক্ট শেখার সুযোগ তৈরি করে দিয়েছিল।
আমি স্ট্র্যাটেজিতে কাজ করেছি, ট্রান্সফরমেশনে কাজ করেছি এবং ফাইনালি জেনারেল ম্যানেজমেন্টে গত 12 বছর ধরে কাজ করছি। না, এটা এটা আমার কাছে মনে হয়, যেটা বলছিলাম, এটা গর্বের বিষয়। কারণ বাংলাদেশে সচরাচর দেখা যায় বাঙালি সিওরা, যাদের ট্যালেন্টে আজকে বাংলাদেশে অনেক কোম্পানিতে বাঙালি সিও আছেন, এবং এটাই প্রমাণ করে যে দক্ষতার দিক থেকে এবং পরিচালনার অভিজ্ঞতার দিক থেকে বাঙালিরা এগিয়ে যাচ্ছে। কিন্তু বাঙালিরা খুব কম আছে যে বিদেশে গিয়ে সিওর ভূমিকা পালন করেছে। আপনি মনে হয় আপনি তার মধ্যে গুটি কয়েক হতে পারে, তার মধ্যে আপনি একজন। অভিনন্দন আপনাকে, আপনি আমাদের মানে বাংলাদেশের সুনাম দেশের বাইরেও ছড়িয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমি একটু বলবো যেটা, এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এবং সেখানে আমার কৃতিত্ব হচ্ছে, আমি যে জিনিসটা বেশি দেখি, এখানে আমার কোনো কৃতিত্ব আছে কিনা আমি জানি না, তবে অর্গানাইজেশনের কিন্তু একটা বিরাট সাপোর্ট প্রয়োজন হয়। যদি অর্গানাইজেশন আমাদেরকে নার্চার করে, এমপ্লয়ীদের লার্নিং এর জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করে, তখন এই অপরচুনিটিগুলো যখন তৈরি হয়, তখন এই দায়িত্বগুলো নেওয়ার সুযোগ হয়। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো আমার জন্য খুব কাজে লেগেছে, সেটা হচ্ছে আমি সৌভাগ্যক্রমে বেশ কয়েকজন মেন্টরের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যারা আমাকে গাইড করেছেন, হেল্প করেছেন, গ্রুম করেছেন, এবং যখন অপরচুনিটিগুলো এসছে তখন চ্যালেঞ্জগুলো ছুড়ে দিয়েছেন। না হলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। That was an amazing situation and very very big opportunity for you. আমি একটু বলবো যে আপনি মেটলাইফ বাংলাদেশের এখন সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ইকোনমিতে আপনি ছিলেন সিইও হিসেবে, বা স্ট্র্যাটেজিক গ্রোথে একটা ক্লাস্টারকেও আপনি হেল্প করেছেন। এগুলো অনেক বড় ধরনের অভিজ্ঞতা। কিন্তু বাংলাদেশে দায়িত্ব পালন করতে এসে আপনার কি অভিজ্ঞতা হচ্ছে? বাংলাদেশে যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, আমি এখানে দীর্ঘদিন কাজ করেছি, এখানে পড়ালেখা করেছি, সো এই মার্কেট সম্পর্কে আমার মোটামুটি ধারণা ছিল বা আছে, এবং স্পেশালি যেসব জায়গায় আমি কাজ করেছি সেসব জায়গা থেকে বেশি ধারণা তো ডেফিনেটলি আছে। তবে যেটা হয়েছে, আমি যেহেতু বিভিন্ন মার্কেটে যখন কাজ করেছি, সেখানকার যে রেগুলেটরি এনভায়রনমেন্ট, সেখানকার মার্কেট কন্ডিশন, বেস্ট প্র্যাকটিস, এগুলো শেখার সুযোগ আমার হয়েছে, যেগুলো বাংলাদেশে এসে আমি প্রয়োগ করতে পারছি। বাংলাদেশে আমি বলবো যে আমাদের সবাই, আমরা সবসময় বলি অপার সম্ভাবনার দেশ, রাইট? বাংলাদেশের যে মানুষের যে রেজিলিয়েন্স, যে ড্রাইভ, এটা আমি যে অন্যান্য 4টা দেশে যেখানে কাজ করেছি সেখানে কোথাও এই মাত্রা রেজিলিয়েন্স বা ড্রাইভ দেখিনি। আমার মনে সেটা আমাদের মূল চালিকা শক্তি, মানে তারুণ্যের শক্তি কিন্তু আমাদেরকে এতদূর নিয়ে এসেছে এবং সামনের দিনগুলোতে নিয়ে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে যে আমাদের তরুণ প্রজন্ম যখন আপনাদের মতো লিডারদেরকে দেখে, তখন তাদের মধ্যে স্বপ্ন জাগে যে আমিও যদি এরকম একজন সিইও হতে পারতাম। তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? আমি যেভাবে দেখেছি সেটা শেয়ার করি, সেখান থেকে হয়তো কেউ কিছু নিতে পারেন। যেমন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমাদেরকে সব সময় শিখে যেতে হবে, মানে ইউ নিড টু বি আ লাইফ লং লার্নার। রাইট। যে আমি যখন মেটলাইফে জয়েন করি, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবেই জয়েন করেছিলাম, কিন্তু আমি সেখানে থামিনি। আমি যেটা করেছি, ইন্স্যুরেন্সের জন্য যে যত ধরনের উচ্চশিক্ষার ব্যাপার আছে, লাইফ অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান একটা অ্যাসোসিয়েশন যারা ইন্স্যুরেন্সের বিভিন্ন কোর্স কন্ডাক্ট করে, সেগুলো যে কয়টা কোর্স ছিল আমি প্রত্যেকটা শিখেছি, প্রত্যেকটা করেছি। এবং কোম্পানি আমাকে স্পন্সর করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, হার্ভার্ড বিজনেস স্কুল, ওসব জায়গায় শেখার জন্য, সেগুলো আমি লুফে নিয়েছি। তার ফলে যেটা হয়েছে, আমি আমার স্কিলটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করেছি, এবং নতুন নতুন যে কাজের চ্যালেঞ্জগুলো যখন এসেছে, আমি যে কোর ফাংশনে আছি তার বাইরে যখন কাজের সুযোগ এসেছে, সেটাও আমি গ্রহণ করেছি। এবং সেটার জন্য আমি সবসময় যে প্রস্তুত ছিলাম তা না, কিন্তু আমি কাজটা, চ্যালেঞ্জটা নিয়েছি, তারপর নিজেকে একই সাথে প্রিপেয়ার করেছি। তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি বিশ্বাস করি যে আমরা যদি মনে করি যে আমার গণ্ডির বাইরে আমি দেখব কি হচ্ছে এবং ইনভলভ হব এবং লিডারশিপ অ্যাটিটিউড শো করব, রাইট? আমাকে দেখতে হবে যে আমি যে শুধু একজন কর্মী হিসেবে আছি না, আমি নতুন ধারণা নিয়ে আসতে পারছি, নতুন চেঞ্জ ড্রাইভ করছি। এই জিনিসগুলো যখন আমরা করব, আমাদের তরুণ বন্ধুদেরকে আমি বলবো, আমরা যখন করব তখন আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশন হবে। এবং যদি আমরা নেতৃত্ব নিতে চাই, এটা যে সিইও হতে হবে তাই না, রাইট? আমার যে ফাংশনে বা যে এরিয়াতে আমি ভালো করতে চাই, সেখানে নেতৃত্ব নেওয়া খুবই সম্ভব। না, আমার মনে হয় আপনার এই অভিজ্ঞতাটা যেটা আপনি শেয়ার করলেন এবং তরুণদেরকে যে উপদেশটা দিলেন, আজকের এই অনুষ্ঠান যারা দেখছে লাইভে, আমি তাদেরকেও বলবো যে দেয়ার ইজ নো শর্টকাট। এবং কেউ যদি তাকে বড় অবস্থানে নিজেকে দেখতে চায় ক্যারিয়ারের, তাকে ভার্সেটাইল হতে হবে, তাকে শিখতে হবে, পরিশ্রম করতে হবে, কমিটমেন্ট নিতে হবে। এই জায়গার কোনো শর্টকাট রাস্তা নাই, কেউ এসে বসিয়ে দেবে না। ইউ হ্যাভ টু পারফর্ম করলেই
সেই অপরচুনিটিটা তৈরি হয়। এখানে যেটা হয় আপনার আমি যতই বড় স্বপ্ন দেখি না কেন, এখানে অনেক বাধা আসবে, জি অনেক সেটব্যাক আসবে। আমি যা হতে চাই, যা করতে চাই, সেটা অনেক সময় করতে পারবো না। তবে এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওখান থেকে লার্নিং গুলো নিতে হবে। ওই লার্নিং গুলো নিয়ে ধরে নিতে হবে যে এই পার্টিকুলার ক্যারিয়ার যদি আমার জন্য কাজ না করে, আমার জন্য সুটেবল না হয়, তাহলে আমি আর কি করতে পারি, আমার অন্য কি প্যাশন আছে। তো থেমে যাওয়া যাবে না। অ্যান্ড আমি যখন একটা অভিজ্ঞতাই বলি, আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি বলেছিলাম যে আমি পাইলট হতে চাই। জি তো বাংলাদেশ এয়ারফোর্সে আইএসএসবি পর্যন্ত আমি কোয়ালিফাই করেছিলাম। শেষে ফাইনাল মেডিকেলে চোখের একটা কালার ভিশন রিলেটেড ইস্যুর জন্য আমি ড্রপ আউট হয়ে যাই। তো তখন আই ওয়াজ ভেরি আপসেট। আমার মনে আছে তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে এটাতে আপসেট হওয়ার কিছু নাই, ইটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এবং মেবি এটা তোমার জন্য ভালো কিছুই সামনে ওপেন করবে, সামনে অন্য অপরচুনিটি হয়তো তোমার জন্য অপেক্ষা করছে বলেই এখানে সেটা হয়নি। সো কারেজ নিয়ে, রেজিলিয়েন্স নিয়ে নতুন করে কাজ শুরু করতে না অনেক অনেক শিক্ষার আছে বিষয়গুলো থেকে। তরুণ প্রজন্মে যারা অনলাইনে আছে তাদেরকে বলবো, এই যে একজন সফল লিডার, তখন তাকে সে যখন দেখে যে তার কোনো একটা সেটব্যাক তাকে আবার করে রিভিল করার চেষ্টা করে, ঘুরে দাঁড়ানোর চিন্তা করে, রেজিলিয়েন্ট হওয়ার চিন্তা করে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। জীবনে কোনো কিছু একবারে পাওয়া যাবে না, এটা বারবারই দেখতে হবে। টমাস আলভা এডিসন কি করেছে, আমাদের জন্য বাল্ব তৈরি করেছিল। তো উনি 999 বার টেস্ট করার পর তার বন্ধু তাকে বলল যে টম, লেটস গিভ আপ দিস, উই হ্যাভ ফেইলড 999 টাইমস। তখন টম উত্তর দিল, উই নেভার ফেইলড, আমরা কি করেছি, বাই টেস্টিং দ্যাট 999 উই আন্ডারস্ট্যান্ড ওই প্রক্রিয়ার মধ্যে বাল্বটা হবে না, রাইট। এবং 1000 টাইমে উনি কিন্তু বাল্বটা আবিষ্কার করতে পারলেন। তাহলে এই যে লেগে থাকা, এটা একটা এবং আমি খুবই সৌভাগ্যবান, আমি যে প্রফেশনে যে ইন্ডাস্ট্রিতে এখন কাজ করি, জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং পেশা। আপনি জানেন যে বাংলাদেশে মানুষ এখনো জীবন বীমার ব্যাপারে, লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে মানুষের অ্যাওয়ারনেস বা অ্যাকসেপ্টেন্স অতটা নেই। তো আমাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা কাজ করেন, সেলস টিমে যারা কাজ করেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। কারণ আপনাকে যদি আমি এখন লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, আপনি কিন্তু এটা যেহেতু আপনাকে একটা নেতিবাচক ধারণা তৈরি করবে, লাইক আমার মৃত্যু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, কেউই মরতে চান না, কেউ এই ধরনের কঠিন পরিস্থিতি মুখোমুখি নিজেকে করতে চান না। আমাদের ফাইন্যান্সিয়াল পরিণতি, এটাই পরিণতি, দিস ইজ অ্যাকচুয়ালি আনঅ্যাভয়েডেবল, রাইট? আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা যেটা করেন, ওইটার কথা স্মরণ করিয়ে দেন, এবং সেটার জন্য কি পরিকল্পনা করা যেতে পারে, আমার অনুপস্থিতিতে আমার ফ্যামিলি মেম্বারকে কিভাবে টেক কেয়ার করা যেতে পারে, সেই জিনিসটা নিয়ে কাজ করেন। আমি যেই জন্য পয়েন্টটা বলছি, এই কাজটা অনেক কঠিন এবং প্রতিনিয়ত তারা রিজেকশনের মুখোমুখি হন, রাইট? অনেক সময় এমন হয় যে আমি 10 জনের সাথে কথা বললাম, কেউই আমার সার্ভিসের ব্যাপারে ইন্টারেস্টেড হলো না। কিন্তু আমাদের 13,000 যারা আছেন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, তারা কিন্তু প্রত্যেক দিন শুরু করেন, মানুষের সাথে মিট করেন, আমরা যে সেবার কথা বলি সেটা মানুষের কাছে পৌঁছে দেন। এখান থেকেও কিন্তু আমি পার্সোনালি অনেক ইন্সপিরেশন নিই। এই জন্য আমি যখন আমাদের সেলস টিমের সাথে যখন কথা বলি, আই কাম ব্যাক উইথ লট অফ ইন্সপিরেশন। কারণ অনেক বাধা আসবে, আমরা যে কাজগুলো করতে চাই সেগুলোর জন্য আমাদের অনেক রেজিলিয়েন্ট হতে হয়, হাল ছেড়ে না দেওয়ার পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তো এগুলো থেকে এগুলো যদি আমরা প্রপারলি ট্যাকেল করতে পারি, নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি এবং হাল ছেড়ে না দিই, সাফল্য আসবে। এই জায়গাটা খুব জরুরি। বাঙালি রেজিলিয়েন্স, আমি জানি যে বাঙালি ঘুরে দাঁড়াতে জানে, এবং আপনার এই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই সবার জন্য খুব অনুপ্রেরণা হবে। তবে একই সাথে আপনি যেটা বলছিলেন যে ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় বা একটা পারসেপশন তৈরি হয়, আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করছি তার মানে আমার মৃত্যুকে কাউন্ট করছি বা এই ধরনের, কিন্তু এটা যে তা না, মৃত্যু তো অবধারিত, কখন হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু বা সৃষ্টিকর্তা জানেন। কিন্তু এই যে বিশ্বের বিভিন্ন দেশে একেবারে রিলেভেন্ট জিনিস মনে হচ্ছে যে বিভিন্ন দেশে এই ইন্স্যুরেন্সটাকে অনেকে বাধ্যতামূলক বা এটাকে প্রয়োজন মনে করে, যে কারণে সবাই ইন্স্যুরেন্স করে। কেন মানুষ বিমাতে অনাগ্রহী বাংলাদেশে, বা এটাকে কিভাবে আমরা মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসতে পারি, এবং সবার জন্য কি আপনি একটা বার্তা দিবেন? হ্যাঁ, অবশ্যই। আই থিংক দিস ইজ আ রিয়েলি গুড অপরচুনিটি টু টক অ্যাবাউট দিস। বিশ্বের সব দেশেই যে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক তা না, তবে যেটা হয় আমরা দেখেছি জীবন বীমা স্পেশালি নির্ভর করে আমি লাইফ স্টেজের কোন পর্যায়ে আছি। যেহেতু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক আস্তে আস্তে আমরা উন্নতির দিকে যাচ্ছি, আমাদের যে মিডল ইনকাম যে পপুলেশন সেটা বাড়ছে,
তো তাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা আমাদের যে বেসিক নিড লাইক অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো যখন মিটাতে শুরু করি, যখন আমার হাতে আরো কিছু অতিরিক্ত ব্যয় করার মতো অর্থ থাকে অথবা ইনভেস্ট করার মতো অর্থ থাকে, তখনই কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা রেলেভেন্ট হয়ে যায়। সেজন্য বাংলাদেশে এখন যে অর্থনৈতিক অবস্থানে আছে বাংলাদেশ, এই পর্যায়ে কিন্তু ইন্স্যুরেন্সের একটা ইনফ্লেকশন পয়েন্ট তৈরি হবে। আমরা দেখেছি যে অনেক বেশি মানুষ এখন ইন্স্যুরেন্সের ব্যাপারে আগ্রহী, এবং এই ক্ষেত্রে যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে বেশি মানুষের কাছে ইন্স্যুরেন্সের যে বার্তাটা সেটা পৌঁছে দেওয়া। সেটা এতদিন পর্যন্ত আমরা যেভাবে করেছি, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা তারাই করেছেন। সরকার এখন আস্তে আস্তে আরো অন্যান্য এভিনিউর দিকেও এক্সপ্লোর করা হচ্ছে। গত বছর ব্যাংক অ্যাসুরেন্স ওপেন হয়েছে, আমরা আমাদের 3টা বাংলাদেশের টপ ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছি। সামনের দিনগুলোতে আরো অনেক ব্যাংকের সাথেও কাজ করার অপরচুনিটি হবে। সেগুলো যখন হবে তখন অনেক বেশি মানুষ ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলবে, এবং একটা হোলিস্টিক ফাইন্যান্সিয়াল সলিউশন হিসেবে ইন্স্যুরেন্সকে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো। এর পাশাপাশি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে আমরা ইন্স্যুরেন্সকে প্রেজেন্ট করছি, সেটাও ইম্পর্টেন্ট। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই ইলাস্ট্রেশন দিচ্ছি, ইন্স্যুরেন্সের ব্যাপারে যে কথা বলছি, সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। সেজন্য আমাদের যারা সেলস টিম আছেন ওনাদের হাতে কিন্তু এখন আমরা ডিজিটাল টুলস দিয়ে দিয়েছি, যার মাধ্যমে উনি যখন ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলছেন, একটা ইলাস্ট্রেশন দিচ্ছেন, এটা আমাদের যেই কোম্পানির যে কোর সিস্টেম সেখান থেকে ইলাস্ট্রেশনটা জেনারেট হয়ে যাচ্ছে। তো এক একজন এক এক কথা বলার কোনো সুযোগ নেই, এবং এখানে ফুল ট্রান্সপারেন্সি চলে আসছে। এর পাশাপাশি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে একটা ইন্স্যুরেন্স আমি নিলাম, তারপরে জার্নিটা কি, আমি যে প্রিমিয়াম পেমেন্ট করব সেটা সহজ হতে হবে। আমি যখন কোনো পার্শিয়াল ম্যাচুরিটি বা ক্লেম করতে যাই সেটা সহজ হতে হবে। এখন উই আর ভেরি প্রাউড যে গত 4-5 বছর আমরা যে কাজগুলো করেছি, এখানে ডিজিটালাইজেশন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। ধরেন কোভিডের আগে আমাদের টোটাল যে প্রিমিয়াম কালেকশন, আমরা যে যখন প্রিমিয়াম পেমেন্ট করতে যাই মাত্র 20% ডিজিটালি পেমেন্ট করার ফ্যাসিলিটিস ছিল। আজকে আপনারা জেনে খুবই খুশি হবেন যে 75%-এর বেশি প্রিমিয়াম আমরা কালেক্ট করি ডিজিটাল। এখানে কোনো কাউকে দেয়ার বা কারো ইন্টারভেনশনের কোনো প্রয়োজন নেই। একইভাবে ক্লেমস, এখন আমাদের 90%-এরও বেশি ক্লেম অনলাইনে সাবমিশন হচ্ছে। তার মানে হচ্ছে আমি যদি একজন পলিসি হোল্ডার হই, আমার জন্য এই যে বীমার সেবাগুলো নেওয়াটা আগের তুলনায় এখন অনেক সহজ এবং অনেক ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা গত বছরে 2024 সালে প্রায় 3000 কোটি টাকার মতো ক্লেম ম্যাচুরিটি পেমেন্ট করেছি। তো এটা অনেক বড় অঙ্কের টাকা আমরা বিশ্বাস করি, এবং এটাকে আমরা শুধু সংখ্যা হিসেবে দেখি না, এটা আসলে দেখি যে কতগুলো পরিবারের কাছে আমরা পৌঁছাতে পারলাম। প্রায় 1 লক্ষেরও বেশি মানুষের তাদের বিপদের সময় অথবা তাদের স্বপ্ন পূরণের সময় যখন ম্যাচুরিটি হচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে উনি পলিসিটা করেছিলেন, সেইটার সময় আমরা কাছে থাকতে পেরেছি। এটা একটা গর্বের বিষয়। কেউ বোধহয় আপনার ছেলে মেয়ের বিয়ের জন্য ইন্স্যুরেন্স করেন, পড়ালেখার জন্য করেন, উচ্চ শিক্ষার জন্য করেন। তো আসলে এটা খুবই, আমার কাছে মনে হয় খুবই অ্যামেজিং একটা স্টোরি আপনি বললেন, যে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিমা করলে বিমার ক্লেম নেওয়াটা একটা যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, মানে এই জন্য অনেকের আগ্রহ হারিয়ে যায়। কিন্তু আপনি যে গল্পটা বললেন বা যে ফ্যাক্টটা বললেন, সেটা আসলে রিয়েলি অনেকের জন্য উৎসাহের কারণ হবে, যে ম্যাট লাইফে ইন্স্যুরেন্স করলে আমরা এই বেনিফিটগুলো পাবো, আমরা নিজেরা অনলাইনে ক্লেম করতে পারবো, পেমেন্ট পাবো। রিয়েলি এটা একটা এক্সাম্পল বাংলাদেশের জন্য। এটা সম্ভব হয়েছে কয়েকটা কারণে। ডেফিনেটলি আমাদের সাথে যারা কাজ করেন, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা, আমাদের যে সহকর্মীরা আছেন, তারা এটার পেছনে অনেক সময় দেন। কিন্তু একটা ফিকির প্ল্যাটফর্মে আমি স্পেশালি বলছি, ফরেন কোম্পানি হিসেবে যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের টেকনোলজি বলেন, রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্টের যে ম্যানেজমেন্টগুলো আমরা করি, এগুলো আমাদের গ্লোবাল এক্সপিরিয়েন্সগুলো আমরা কাজে লাগাই। বাংলাদেশের বেশিরভাগ মাল্টিন্যাশনালি কিন্তু আপনার ম্যাট্রিক্স সিস্টেমে চলে, মানে আমরা আমাদের ফাংশনে ফাইন্যান্স বলেন, ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, এই ধরনের বেশিরভাগ ফাংশনগুলো কিন্তু গ্লোবাল ফাংশনের সাথে টাই আপ থাকে। তাতে যেটা হয় যে সর্বশেষ কি হচ্ছে, নতুন ধরনের কি জিনিস আসছে, সেগুলো আমরা মানুষের কাছে বাংলাদেশে নিয়ে আসতে পারি। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। কারণ দেখেন, আমি যেই 4টা দেশে কাজ করেছি, এর মধ্যে 2টা দেশই কিন্তু বাংলাদেশের থেকে এগিয়ে আছে। মালয়েশিয়ার কথা যদি বলি, হংকং তো আপনি কল্পনা করতে পারেন অনেক এগিয়ে আছে। এরকম মেটলাইফ তো 40টারও বেশি দেশে আছে। তো কোন দেশে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের, ইকোনমি ডেভেলপমেন্টের কোন পর্যায়ে কনজিউমাররা কি চায়, তাদের কি ধরনের সার্ভিস দিলে জিনিসটা কার্যকর হবে, সেটার ব্যাপারে আমাদের একজন অর্গানাইজেশন ভালো ধারণা আছে। তো সেই জিনিসগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি। একইভাবে বাংলাদেশেরও কিন্তু অনেক ইন্টারেস্টিং এক্সাম্পল আমরা অন্যান্য দেশেও শেয়ার করি।
বাংলাদেশ কোন অংশে পিছিয়ে নেই। মেটলে বাংলাদেশেরও অনেক প্রোগ্রাম আছে, অনেক টেকনোলজি আমরা এখানে ডেভেলপ করেছি, যেটা যেগুলো অন্যান্য দেশে শোকেস করা হচ্ছে। এক্স্যাক্টলি, অন্যান্য দেশেও এগুলো ব্যবহার করা হচ্ছে। সো ইট গোজ বোথ ওয়ে। সো এটাই কিন্তু আলটিমেটলি আমাদের সবাইকে এগিয়ে নিচ্ছে, রাইট? বাংলাদেশেও আমরা আগাতে পারছি, অন্যান্য দেশেও গ্লোবালি আগাতে পারছে। না, আমার কাছে এটা দর্শক শ্রোতা আপনাদের কাছেও নিশ্চয়ই খুব ভালো লাগবে যে উদাহরণগুলো উনি দিলেন, বিশেষ করে মেটলাইফ যেভাবে কাজ করছে। আজকে আলো ভাই, আমাদের লিস্ট ডেভেলপ কান্ট্রি গ্র্যাজুয়েশনের দিকে আমরা যাচ্ছি। আজকে আপনি যে এই জিনিসগুলো বললেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, ফাইন্যান্সিয়াল ক্লেম বলেন, এই জায়গাতে আপনারা যেভাবে 90% জায়গায় অ্যাচিভ করে ফেলেছেন, এটা নিশ্চয়ই আমাদের একটা সূচকে বেনিফিট দেবে। কারণ বাংলাদেশ 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এখানে। আমরা বিশ্বাস করি যে সামাজিক যে নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটিতে আমাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে। আমি একটা উদাহরণ আপনার সাথে শেয়ার করি। গত 2 বছর আগে সীতাকুণ্ডে একটা অগ্নিকাণ্ড হয়েছিল না? তো ওখানে যিনি ফার্স্ট আহত হয়েছিলেন তিনি ছিলেন একজন ড্রাইভার। উনি একটা ভ্যান নিয়ে যাচ্ছিলেন এবং ওই দুর্ঘটনার সময় উনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরে আবিষ্কার করেন যে ওনার হাতের একটা হাত পুরো উড়ে গেছে। আচ্ছা। তো ওই ভদ্রলোকের একটা ইন্স্যুরেন্সের পলিসি ছিল, আমরা ওনাকে খুঁজে বের করেছি। নোয়াখালীর একটা অপ্রত্যন্ত এলাকায় উনি গিয়ে শিফট করেছেন, কিন্তু যেহেতু ওনার ইন্স্যুরেন্স পলিসিটা ছিল, উনি যেহেতু একটা ইন্স্যুরেন্সের প্রোটেকশনে আওতায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ফলে যেটা হয়েছে উনি একটা ভালো অঙ্কের ক্লেম পেয়েছেন এবং সেটা দিয়ে এখন যেহেতু উনি আর ড্রাইভ করতে পারছেন না, উনি একটা দোকান দিয়েছেন এবং হি ইজ ভেরি কনফিডেন্ট। আমাদের টেস্টিমোনিয়ালে দেখবেন, আমাদের ওয়েবসাইটে ভিডিওটা আছে, আপনার মনটা ভরে যাবে যে ইউ আর অ্যাকচুয়ালি হি ইজ সো কনফিডেন্ট। বলছেন যে আমি কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, আমার হয়তো একটা পেশায় আমি ছিলাম, এখন পেশাটা আমি চালাতে পারছি না, কিন্তু আমি ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল আছি, এই যে আমার জীবিকা সেটা আমি চালিয়ে নিতে পারছি। এটা কিন্তু সোসাইটিতে আপনার সোশ্যাল ইমপ্যাক্ট কিন্তু হিউজ সোশ্যাল ইমপ্যাক্ট হচ্ছে অনেক। এবং এটা ওই যে মানুষ, যে ইন্স্যুরেন্সের সাথে যে মানুষের সাথে যে আপনাদের কাজ কিন্তু মানুষের সাথে, এবং এই যে মানুষকে সেবা দেওয়া, মানুষের জন্য সবাই বলে, কিন্তু এটা কিন্তু একটা আপনাদের একটা টুল, আপনারা এই টুলটা ব্যবহার করছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, এন্ড দ্যাটস দ্য বিগেস্ট ইন্সপিরেশন ফর আস। আমি যখন মেটলাইফে জয়েন করি, আমার মনে আছে আমার সিএ ফার্মের প্রিন্সিপাল আমাকে বলেছিলেন যে তুমি মনে হয় এই 6 মাস 8 মাসের বেশি কাজ করতে পারবে না, হোয়েন ইউ লিভ ইউ কাম ব্যাক টু মি। আমি জিজ্ঞেস করি কেন? তুমি বলছো তুমি হয়তো বোর্ড হয়ে যাবা, কারণ অডিট ফার্মে যেটা হয় যে অনেক ধরনের ক্লায়েন্ট কাজ থাকে। কিন্তু আমি আজকে যে 27 বছর হয়ে গেল, কেন আমি ফিল করি আমি প্রতিদিন যে কাজটা করি সেটা মানুষকে টাচ করছে, ফ্যামিলিকে টাচ করছে, এবং এর বাইরেও বৃহত্তর গণ্ডিত আমার ম্যাক্রো ইকোনমিতে আমরা কাজ করছি। আমাদের ইন্স্যুরেন্সের যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশনের যে কাজটা করেন, আমরা যে কাজটা করি, তার ফলে কি হচ্ছে আপনার মানি সার্কুলেশন হচ্ছে, রাইট? এই যে 10 লাখ পলিসি হোল্ডারদের যে প্রিমিয়ামগুলো আমরা রেগুলার বেসিসে কালেক্ট করছি, আলটিমেটলি এই টাকাগুলো মিলে ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে, ইকোনমিতে আমরা টাকাটা ফ্লো করে দিচ্ছি। আমাদের প্রায় 18,000 কোটি টাকার যেই অ্যাসেট আছে বাংলাদেশে, এটা পুরোটাই বাংলাদেশে ইনভেস্টেড, এবং এটা একটা বড় অংশ গভর্নমেন্টের ট্রেজারি বন্ডে আমরা ইনভেস্ট করছি। ওই টাকাগুলো নিয়ে গভর্নমেন্ট বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বলেন বা ইনভেস্ট করতে পারছে। শুধুমাত্র আপনারা বিমাতে একটা বিমা কোম্পানি, কিন্তু টোটাল দেশের অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টে, সোশ্যাল ডেভেলপমেন্টে একটা বড় ভূমিকা পালন করছে। একই সাথে উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্যাক্স পেয়ার ইন বাংলাদেশ। সো মানে আমাদের যে কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে, আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের যে হিউম্যান রেসপন্সিবিলিটি আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করি। এবং একটা আমি শেয়ার করতে পারি, আমাদের মেটলাইফের একটা ফাউন্ডেশন আছে, গ্লোবাল ফাউন্ডেশন। তো মেটলাইফ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো প্রজেক্ট চলমান আছে, এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সোশ্যাল ইম্প্যাক্টফুল জায়গাতে ফিল্ডে কাজ করছি। একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, ইউসেফের সাথে আমরা কাজ করছি, যেখানে কেয়ার গিভার, দরিদ্র বঞ্চিত বা সুবিধা বঞ্চিত ছেলেদের তাদের স্কুল, বাট ওখানে যে কাজটা আমরা করছি, যে আমরা প্ল্যান করেছি আগামী 2 বছরে 1000 জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করব কেয়ার গিভার হিসেবে, তাদেরকে ট্রেন আপ করার জন্য। আমরা জানি যে আমাদের অনেকে ফ্যামিলিতে বয়োজ্যেষ্ঠরা আছেন যাদের স্পেশালি সাহায্য দরকার হয়, তো এই যে একটা ট্রেনিং, এই যে একটা চাহিদা, সেটার জন্য আমরা কাজ করছি। সামাজিকভাবে এটা কিন্তু এখন প্রয়োজনের জায়গায় চলে গেছে কেয়ার গিভারদের। সো অত্যন্ত ফোরসাইটেড একটা উদ্যোগ আপনাদের, এবং এটা ওই আবার একই কথা, মানুষকে টাচ করার জন্য কাজ করছেন। এবং ভালো লাগলো। আবারও বলবো যে আসলে বাংলাদেশের কি সবার বীমা করা উচিত? হ্যাঁ, অবশ্যই বীমা করা উচিত। আমার নিজেরও বীমা আছে, আমার ইনকামের একটা সার্টেন অ্যামাউন্ট আমি প্রত্যেক মাসেই বীমার জন্য ব্যবহার করি, এবং আমি
আমাদের কলিগরা প্রায় সবারই বিমা আছে। আচ্ছা। তো আমরা যে কাজটা করছি সেটা আমরা বিশ্বাস করি, জি। নিজের জন্য করছি, তো সেজন্য জি। আমি সবাইকে বলবো যে বিমা করা উচিত। কেন কেন হচ্ছে যে আমার সবসময় যে আমি মৃত্যু চিন্তা করে বিমা করব তা কিন্তু না, কারণ বিমাতে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি করতে পারেন। জি। এবং আমি এখন লাইফ সাইকেলের যে পর্যায়ে আছি সেটার জন্য যে বিমাটা দরকার সেটার ব্যবস্থা করতে পারি। একটা উদাহরণ হিসেবে বলতে পারি, স্পেশালি আমাদের দর্শকদের জন্য আমি বলবো যে আপনি লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে থাকতে পারেন। যিনি হয়তো মাত্র ক্যারিয়ারটা শুরু করেছেন, ওনার কি চিন্তা, ওনার দুশ্চিন্তাটা কি, সেখানে কিন্তু বিমা আসতে পারে। সেটা হচ্ছে যেমন আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমাকে যদি হসপিটালাইজড হতে হয়, আমি হয়তো বাইকে চলাফেরা করি, কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, সেটা প্রোটেকশন আমার দরকার। কিছুদিন পরে হয়তো আমি আমার ফ্যামিলি শুরু করলাম, রাইট, বিয়ে করলো, ছেলে মেয়ে হচ্ছে, তখন কি হবে, আমাকে চিন্তা করতে হবে যে আমার অবর্তমানে আমার ফ্যামিলি কিভাবে কন্টিনিউ করবে। তাহলে আমার ইন্স্যুরেন্সের প্রোটেকশনটা লাগবে, ছেলে মেয়েদের জন্য এডুকেশনের জন্য একটা প্ল্যান করতে হবে, রাইট। আর একটু পরে, কিছুদিন পরে, 40-এর পরে হয়তো আমি চিন্তা করবো আমার রিটায়ারমেন্টের প্ল্যানটা কি, লেট মি স্টার্ট ডুইং ইট। আমাকে সেভ করতে হবে, ইনভেস্ট করতে হবে। তো এই প্রত্যেকটা লাইফ স্টেজেই আমার চাহিদা অনুযায়ী বিমাকে কিন্তু আমি বেছে নিতে পারি, যেটা আমাকে হেল্প করবে ইন মাই জার্নি। আমরা আমাদের অর্গানাইজেশনের উই আর আ পারপাস ড্রিভেন কোম্পানি। আমরা যেটা বলি, আমাদের পারপাস হচ্ছে অলওয়েজ উইথ ইউ, বিল্ডিং এ মোর কনফিডেন্ট ফিউচার। মানে আপনি জীবনের যেই পর্যায়ে থাকেন না কেন, আপনার সুখে দুঃখে আমরা আপনার সাথে আছি। অত্যন্ত ভালো কথা। এখানে তরুণ গ্র্যাজুয়েটরা তারা অনেকেই বিভিন্ন ক্যারিয়ার বেছে নেয়, ইন্স্যুরেন্স সেক্টরে জয়েন করতে চায় অনেকে, বা অনেকে হয়তো ভাবে না, আপনার আলোচনা শোনার পরে হয়তো অনেকে আজকে ইন্সপায়ার্ড হতে পারে, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি বলবো ইন্স্যুরেন্স এটা পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা। আমি নিজেও ইন্স্যুরেন্সকে পেশা হিসেবে বেছে নিয়েছি এবং আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, আই এম ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। আমি বিশ্বাস করি যে আপনি অনেকভাবে এটার সাথে সংযুক্ত হতে পারেন। আপনি যদি ইন্স্যুরেন্স সেলসের সাথে সংযুক্ত হতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং যে ফুলফিলমেন্টটা আপনি পাবেন, আমি তো ধরেন ডাইরেক্টলি কাস্টমারের সাথে ডে টু ডে কাজ করি না, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটটা কিন্তু সেই কাজটা করেন। এর মাধ্যমে কিন্তু ইউ ক্যান ফিল যে ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং সামওয়ান। এবং এটা ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্রফেশন যেটা হাইলি রেগুলেটেড। আপনাকে একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে, একটা সার্টিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে, গভর্নমেন্টের একটা সার্টিফিকেট লাইসেন্স থাকবে, এবং ইউ হ্যাভ আ কোড অফ কন্ডাক্ট। সো ইটস আ ভেরি প্রফেশনাল ফিল্ড। এবং এখানে অনেক ধরনের ট্রেনিং আপনি পাবেন, যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের ব্যাপারে, সেলস স্কিলের ব্যাপারে, রিলেশনশিপ ম্যানেজমেন্টের ব্যাপারে ট্রেন আপ করবে। সেই অপরচুনিটিগুলো নিতে পারেন। এবং হয়তো লম্বা সময় হয়তো আপনি ক্যারিয়ার নাও থাকতে পারেন, কিন্তু কিছুদিনের জন্য হলেও কিন্তু আমি বলবো এই পেশাটা ট্রাই করেন। আপনি হয়তো পার্ট টাইম শুরু করলেন, দ্যাটস অলসো ওকে। হয়তো আপনি একটা বিজনেস করছেন, সেটা পাশাপাশি ইন্স্যুরেন্সের সেলসের কাজেও নিজেকে ইনভলভ করতে পারেন। আমাদের যে 13,000 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা আছেন, এদের মধ্যে অনেকেই আছে। আমি গত সপ্তাহে চট্টগ্রামে ছিলাম, কথা হচ্ছিল আপনার সাথে। ওখানে আমাদের একজন ব্রাঞ্চ ম্যানেজার আছেন, যিনি 50 বছর ধরে মেটলাইফের সাথে আছেন। আপনি চিন্তা করতে পারেন। সো ইটস সাচ আ লাভলি প্লেস যে ইউ উইল হ্যাভ আ লং লাস্টিং ক্যারিয়ার। এবং এখানে একটা লং টার্ম ভিউ আছে। কেন, আপনি যে ইন্স্যুরেন্সটা সেল করবেন সেটা হচ্ছে ধরেন 15 বছর 20 বছর, তো আপনার ইনকাম স্ট্রিমটা কিন্তু একটা লম্বা সময়ের জন্য এনশিওর হয়ে যাচ্ছে, রাইট। আপনাকে হয়তো প্রতিদিন ওই সেলসটা করতে হচ্ছে না, কিন্তু সেটা বেনিফিট আপনি কমিশন হিসাবে বা আদার বেনিফিট হিসাবে দীর্ঘদিন ধরে পাবেন। এর বাইরে আমি আরেকটা স্পেশাল এরিয়াতে ফোকাস করবো, যেটা অনেকেই বেছে নিতে পারেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালিটা হচ্ছে লাইক বাংলা যদি আমরা এটা বলি, সেটা হচ্ছে গণিতজ্ঞ। আমাদের যে ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো আছে সেগুলোর ডিজাইন করা, সেগুলো প্রাইসিং করা, আমাদের যে ইন্স্যুরেন্সের বুকসে যে লায়াবিলিটি আছে সেগুলোর ভ্যালুয়েশন করা, এই কাজগুলো অ্যাকচুয়ালিটা করেন। এবং এটা অনেক মানে ভালো ডিমান্ড আছে গ্লোবালি, এবং বাংলাদেশেও অ্যাকচুয়ারির সংখ্যা খুবই কম। আমরা যেটা করি মেটলাইফের তরফ থেকে, অ্যাকচুয়ালি প্রফেশনটা যেন আপনি বেছে নিতে পারেন সেই জন্য স্কলারশিপ অফার করি। আমাদের কিছু ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, যেখানে কাজ করার পাশাপাশি আপনি পরীক্ষা যখন দেবেন, সেখানে আমরা আমাদের অন্য কলিগদের মেন্টরশিপের ব্যবস্থা করছি। পরীক্ষার ফিগুলো আমরা পেমেন্ট করি। তো আমি স্পেশালি যারা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড, ম্যাথমেটিক্স, সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, স্টেম স্ট্রিমে যারা আছেন, তাদেরকে আমি এনকারেজ করবো, এক্সপ্লোর, কনসিডার দ্যাট, অ্যান্ড উইল বি ভেরি হ্যাপি টু সাপোর্ট অ্যালং দ্য ওয়ে। বাংলাদেশে এটার পড়াশোনার কোনো অপরচুনিটি আছে? বাংলাদেশ বাংলাদেশে জি, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু আছে, ডিপার্টমেন্ট আছে যারা অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের সাথে সরাসরি না হলেও এটার জন্য যে ফাউন্ডেশনাল সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ায়। এর বাইরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউকে অথবা ইউএস এর ইনস্টিটিউট অ্যাকচুয়ারির উপরে আলাদা গ্র্যাজুয়েশন, এবং সেগুলো আপনি সেলফ পেস স্টাডির মাধ্যমে পড়ে এখান থেকে পরীক্ষাগুলো দিতে পারবেন। এবং অ্যাকচুয়ারির মানে প্রফেশনের ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এবং এটা মানে আমাদের
মানে যে কোনো ডিপার্টমেন্টে একজন অ্যাকচুয়ালি কাজ করতে পারেন। জি ইভেন অ্যাকচুয়ালি আমাদের এখন একজন আইটিতে একজন আইটি আছেন, বুয়েটের ইঞ্জিনিয়ার, উনি অ্যাকচুয়ালি পারসু করছেন এবং একটা পেপার মাত্র বাকি আছে, এটা হয়ে গেলে আচ্ছা। হইবেন অ্যাকচুয়ালি। সো থিংক অ্যাবাউট দ্যাট, ইউ নো, সাচ এ সো গুড। তার মানে এখনকার প্রফেশন মানে একটা সিঙ্গেল উইন্ডো না, এটা এখন Exactly. ডাইভার্সিফাইড চিন্তা করতে হবে, লেখাপড়া করতে হবে ভিন্নভাবে, তাতে করে 360 ডিগ্রিতে একটা বিজনেসকে দেখা। রাইট। হ্যাঁ এবং সামনের দিনগুলোতে কি হবে, আমরা সবসময় বলি না যে সামনের ফিউচার জি, স্কিল জি, কি দরকার জি, ক্যারিয়ারের জি, জন্য, জি। সেটা যদি আপনি চিন্তা করেন, আর ডেফিনেটলি সবাই বলবে যে টেকনোলজি আর এআই, Yeah. এআই উইল নিড টু লার্ন এআই, এআই কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। জি কিন্তু একটা সময় কিন্তু আবার এআই উইল বিকাম পার্ট অফ ইউর লাইফ। ইয়েস তখন কি হবে, হোয়াট ইউল নিড সামওয়ান হু হ্যাজ দ্য স্কিল, মানুষের সাথে কানেকশন এস্টাবলিশ করা, হিউম্যান স্কিলগুলো, সফট স্কিলগুলোর জন্য কিন্তু জি কাজ জি করতে জি হবে, রাইট? জি। তো স্কিলের কিন্তু অনেক শিফট হচ্ছে, আমি যত বেশি ডাইভার্সিফাইড এরিয়াতে কাজ করব তত বেশি আমার ফিউচারে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সহজ হবে। জি আজকে অনেকে, এই যে আপনি এটা বললেন, এটা খুব সুন্দর উদাহরণ, একজন আইটি স্পেশালিস্ট, সে অ্যাকচুয়ালি পরীক্ষায় আর একটা সাবজেক্ট বাকি আছে। রাইট। এরকম যারা নিজেদের ক্যারিয়ার চিন্তা করছে, শুধু একটা উইন্ডোতে তাকালে হবে না, কয়েকটা উইন্ডো নিয়ে একটা ওয়াইড অ্যাঙ্গেলে নিজের জীবনকে গড়তে, কেউ বিজনেস গ্র্যাজুয়েট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আবার অ্যাকচুয়ারি হচ্ছে, আবার আপনি বললেন অ্যাকাউন্টিং প্রফেশনেও আছে, আবার দেখা যাচ্ছে কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করতে পারে, Right. কারণ আজকাল কমিউনিকেশনের চেয়ে বড় শক্তিশালী জিনিস আর কিছু নাই। Absolutely. তারপরে আপনি এআইয়ের কথা বললেন, বা চতুর্থ শিল্প বিপ্লবের যে Right. সামনে এসে দাঁড়িয়েছি আমরা, সেখানে বেশ কিছু এলিমেন্টস আছে যেগুলো কিন্তু আমাদেরকে টাচ করতেই হবে। রাইট। কারণ না টাচ করলেও এটা কিন্তু প্রযুক্তি আমাদের ঘাড়ে চেপে বসবে, Right. আমাদের সব কাজকর্মের মধ্যে চলে আসবে। এক সময় আমরা কম্পিউটার ইউজ করতো না কেউ, এখন কম্পিউটার, এখন একটা মিনি কম্পিউটারের যে পাওয়ার, সেটা একটা স্মার্টফোনের পাওয়ারের মধ্যে চলে আসছে। এবং কম্পিউটার ব্যবহার করতে জানাটা এখন কোন স্কিল হিসেবে কনসিডার করা করা হয়। হয়। এআইও ফিউচারে তাই হবে। তাই হবে, রাইট। আপনার আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, কারণ মেট লাইফে তো আপনাদের অনেক বিজনেস প্ল্যান আছে ভবিষ্যতে, আগামী 10 বছরে, 5 বছরে নতুন কি করার আশা আছে আপনাদের? দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। আমরা মেটল্যাব গ্লোবালি যেটা করে 5 বছরে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করে, এন্ড দিস ইজ আ ভেরি গুড টাইম ফর টকিং অ্যাবাউট ইট। এটা হচ্ছে আমরা 2020 থেকে 2024 এই 5 বছরে আমরা ওই পিরিয়ডটাকে আমরা বলছিলাম নেক্সট হরাইজন। সেটার জন্য বাংলাদেশে আমাদের যে স্ট্র্যাটেজি ছিল যে আমরা আমাদের যে ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম আছে সেটাকে ডিজিটালাইজ করব, যেন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা ডিজিটাল টুলস ইউজ করে আমাদের কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন এবং জার্নিগুলো যেন এন্ড টু এন্ড হয়। ওই ফাউন্ডেশনগুলো এখন আমাদের হয়ে গেছে। আচ্ছা, ফর এক্সাম্পল, আমাদের একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এখন আপনার কাছে যখন ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলবেন, উনি হয়তো একটা মোবাইল ফোন অথবা ট্যাব নিয়ে কথা বলবেন, ওনার কোনো কাগজ সাথে ক্যারি করার দরকার হবে না। রাইট। প্রায় 80% ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এখন ওই টুলসটা ইউজ করছেন, যার মাধ্যমে ওনার যে ইলাস্ট্রেশন বললাম, আপনার পলিসি অ্যাপ্লিকেশন আর জি। কোনো পেপারের দরকার নেই, এখানেই কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছেন। ওনার অ্যাক্টিভিটিগুলো উনি এখানে অর্গানাইজ করতে পারছেন, জি। ফুল ডে এর কাজগুলো করতে পারছেন। ওই ট্যাবটাই ওনার সমস্ত সবকিছু অফিস হিসেবে কাজ করে, এক্স্যাক্টলি। সো সেটা অলরেডি আছে, আমরা গত 5 বছরে এই টেকনোলজিটা নিয়ে এটাকে এসেছি এবং ডেভেলপ ইমপ্লিমেন্ট করেছে। করেছি। আচ্ছা, অন্যদিকে আমাদের কাস্টমারদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে, যেমনটা বললাম যে অলওয়েজ উইথ ইউ, নট অনলি হোয়েন ইউ হ্যাভ আ ব্যাড টাইম, সেই কথা মাথায় রেখে আমরা এমন একটা অ্যাপ নিয়ে আসছি, এটাকে আমরা বলি ওয়ান বাই মেটলাইফ। আমি সবাইকে এনকারেজ করবো, এটা যে আমাদের কাস্টমারদের জন্য তা না, যে কেউ এটা ডাউনলোড করে এটার কিছু কিছু ফিচার ইউজ করতে পারে। ওয়ান টাইম, ওয়ান বাই মেটলাইফ। ওয়ান বলার উদ্দেশ্য হচ্ছে ওয়ান প্লেস যেখানে একজন সবকিছু পাবেন। আচ্ছা, তো আমি যদি একজন যে কেউ, আমরা দেখেছি যে মানুষের হেলথের ব্যাপারে কনসার্ন আছে, তো এখানে কিন্তু হেলথের অনেকগুলো সার্ভিস আমরা প্রোভাইড করি। আচ্ছা, লাইক আমি আপনার বিএমআই ক্যালকুলেট করা, আপনার হেলথ জার্নি মনিটর করা, আমাদের কাস্টমার যারা আছেন তাদের জন্য এখানে দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় একজন ডক্টরকে আপনি কল করে কনসালটেশন করতে পারবেন ফ্রি অফ চার্জ। তো এটা কিন্তু একটা, আমি বলবো একটা ভালো ভ্যালু এডিশন, এবং আমাদের কাস্টমার এটা খুব পছন্দ করেন। এবং যারা মেট লাইফের ইন্স্যুরেন্স নেয় নাই, তারাও যারা- কি এটা? তারা হয়তো ফ্রি ডক্টর কলটা করতে পারবেন না, কারণ এটা কমার্শিয়ালি ভায়াবল হবে না। তবে তাদের আরো অন্যান্য অনেক ফিচার আছে, ইউ ক্যান এক্সপ্লোর, ওখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো ইউজ করা সম্ভব। এরকম ধরনের অনলাইনে মেডিসিন অর্ডার করা, ল্যাব টেস্ট করা, হসপিটালগুলোতে ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য ওই অ্যাপটা ইউজ করা যায়। এবং এর পাশাপাশি আমার যদি পলিসি যেটা আছে সেটার কখন প্রিমিয়াম ডিউ হচ্ছে, কত প্রিমিয়াম দিতে হবে, ম্যাচুরিটি কখন হচ্ছে, বা যে সার্ভিসগুলো লাগবে, আমি সেগুলো সব অনলাইনে আমি সাবমিট করতে পারছি। এই যে কয়েকটা উদাহরণ দিলাম, এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। সো হোয়াটস নেক্সট? আমরা যেভাবে দেখি যে সামনের দিনগুলোতে
মানুষের ডিজিটাল টুলসের ব্যাপারে আগ্রহ বাড়বে। সো দ্যাট ইজ ডেফিনেটলি উইল রিমেন ওয়ান অফ দ্য মেজর প্রায়োরিটিস। আমরা এই দুটো প্ল্যাটফর্মে আমাদের সব সার্ভিসগুলো নিয়ে আসবো এবং এর মাধ্যমে ডেভেলপমেন্টগুলো করবেন, কন্টিনিউয়াসলি এটা ডেভেলপমেন্ট চলতে থাকবে। এর বাইরে আমাদের স্ট্র্যাটেজি একটা মেজর পার্ট হচ্ছে আমাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে সেটাকে আরো ডাইভার্সিফাই করা এবং আমাদের যে প্রফেশনাল এজেন্সি ফোর্স আছে সেটাকে আরো ডেভেলপ করা, আরো গ্রো করা, আমাদের এমপ্লয়ি বেনিফিটস বা কর্পোরেট যেই বিজনেস আছে সেটা আরো গ্রো করা এবং নতুন যে ব্যাংক অ্যাসুরেন্স চ্যানেল এসছে সেটাকে বিল্ড করা। সেখানে আমাদের ব্যাংক অ্যাসুরেন্স চ্যানেলটাকে আমরা বিল্ড করব। প্রোডাক্ট সাইডে আমরা কাজ করছি। আমরা দেখেছি যে হেলথের ব্যাপারে মানুষের অনেক আগ্রহ আছে, যেমনটা আপনি বললেন না বিদেশের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যখন আমরা সেটা বলি সেটা আমরা মূলত মেইন করি হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা। তো এখন আমরা হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড স্কেলে অফার করি। আমাদের যে কর্পোরেট ক্লায়েন্ট আছে তারা তাদের হসপিটালাইজেশন, ওপিডি মানে ধরেন আপনি ডক্টরের সাথে আউটডোরে যে কনসালটেশন করা হচ্ছে সেগুলোর কাভারেজ গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা দিই, কিন্তু ইন্ডিভিজুয়াল বেসিসে খুব এক্সটেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স এখনো নাই। এখন আমরা ক্রিটিক্যাল ইলনেস কভার করি, হসপিটালাইজেশন হলে পার ডে হিসেবে একটা লামসাম অ্যামাউন্ট পেমেন্ট করি, অ্যাক্সিডেন্ট করলে মেডিকেল যে কস্ট হয় সেটা একটা সীমা পর্যন্ত রিইম্বার্স করি, কিন্তু একটা কম্প্রিহেনসিভ মেডিকেল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, যেটা আমরা আশা করছি সামনে নিয়ে আসতে পারবো। আমার কাছে মনে হচ্ছে যে মানে অনেক অজানা কথা আজকে আমরা জানলাম এবং মেটলাইফের যে জার্নিটা আপনি শেয়ার করলেন এবং মেটলাইফের যে সার্ভিস, মানুষকে টাচ করা, মানুষের কাছে পৌঁছানো, মানুষকে হেল্প করা, এটা শুধু ব্যবসা না, এটা এর বাইরেও একটা মানবিক জিনিস রয়ে গেছে। সো আমরা আসলে আজকের আপনার পুরো আলোচনাতে আমাদের কাছে একটা অনুপ্রেরণার জায়গা হচ্ছে। আমি নিশ্চিত যে যারা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুনছেন, আপনারা এই আলোচনা থেকে একটা বড় ধরনের প্রাপ্তি পেয়েছেন এবং আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে লিডার স্টকের মাধ্যমে একজন লিডারকে আমরা সামনে নিয়ে আসি, তার কাছ থেকে তার গল্পটা শুনি এবং তার থেকে সেই গল্পটা যাতে অনুপ্রাণিত হয়, সবার কাছে পৌঁছে যায় এবং তারা সেখান থেকে উৎসাহিত হয়, অনুপ্রেরণা পেতে পারে, লেসন লার্ন হতে পারে। এই কাজগুলো আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আজকের এই দীর্ঘ আলোচনায় আলাউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে। আমরা চেষ্টা করেছি আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য এবং আপনার এই এপিসোডে আপনাকে অতিথি হিসেবে পেয়েছি আমরা এবং অনেক কিছু আমিও নিজে আমার জন্য উপকার হয়েছে, নিশ্চয়ই দর্শক শ্রোতার কাছে আরও বেশি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ করতে যাব। আপনাকে শেষ কিছু বলা থাকে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের কথোপকথন শোনার জন্য। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা ফিকি লিডার স্টক প্রতি মাসেই করার চেষ্টা করি এবং প্রতিটা এপিসোডে আপনাদেরকে বলেছি যে আমরা একজন বিখ্যাত এবং সফল লিডারকে আমরা সামনে নিয়ে আসব। আজকে লিডার ছিলেন মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমেদ এবং তার গল্প আমরা শুনেছি, তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা শুনেছি এবং মেটলাইফের পুরো কিভাবে তারা মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সেবা করে, সেই জিনিসগুলো আমরা শুনেছি। আমরা ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের একটি অ্যাপেক্স ইনভেস্টর চেম্বার, প্রায় 63 ইয়ার্স মানে 63 বছর ধরে আমরা বাংলাদেশে এই চেম্বার কাজ করছে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা info@fiki.org.bd-তে পাঠাবেন এবং আমি জানি যে ফেসবুক লাইভে অনেক প্রশ্ন এসছে, অনেকে অনেক কমেন্ট করেছেন অলরেডি। আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছাতে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের লিডার স্টক এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Thank you. Thank you.